করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, নতুন আক্রান্ত ৩,১৯০। পরীক্ষামূলক লকডাউনে পূর্ব রাজাবাজার, বিপাকে বাসিন্দারা। সরকারের লক্ষ্য কেউ যেন অনাহারে না থাকে, বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী। ৩১তম স্প্যানে দৃশ্যমান পদ্মা সেতুর ৪.৫ কিলোমিটার। এটি নিউজ দেখছেন। নিউজ এট 8 এর সঙ্গে আছে আমি মিহসাবিন মুনিয়া। আপনার প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতে করোনা প্রসঙ্গ জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ৭৩,৫৬,০৯২, সুস্থ হয়েছেন ৩৬,২৯,৬২৬ জন এবং মৃত্যু হয়েছে ৪,১৪,৪৩০ জনের। বাংলাদেশে আক্রান্ত ৭৪,৮৬৫, সুস্থ হয়েছেন ১৫,৯০০ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১,০১২ জন। গত ২৪ ঘন্টায় সারা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ ৩,১৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা ৮ জন কমে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১,০০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৬,৯৯৪টি এবং পরীক্ষা হয়েছে ১৫,৯৬৫টি। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৯০টি, শনাক্তের হার ১৯.৯৮%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪,৪১,৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪,৮৬৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৬৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,৮৯৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২৪%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, এ পর্যন্ত ১,০১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন এবং বাসায় মারা গেছেন ১২ জন। দেশে করোনা রোগী শনাক্তের ৩ মাস পর রেড জোন হিসেবে পরীক্ষামূলক লকডাউন করা হয়েছে রাজধানী পূর্ব রাজাবাজার। তবে লকডাউনের আগে সঠিক নির্দেশনা ও ঘোষণা না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ৫০,০০০ মানুষের পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার মধ্যরাত থেকে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহ সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লকডাউন করা হয়। বুধবার সকাল থেকেই পূর্ব রাজাবাজারের রাস্তায় মানুষের ভিড় বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। যারা হাসপাতালে বিভিন্ন দায়িত্বে আছেন তাদের ছাড়া বেশিরভাগ মানুষকেই বের হওয়া বা ঢুকতে দেওয়া হয়নি। আজকে স্যালারি দেওয়ার কথা, কিন্তু আমাকে বের হতে দিচ্ছে না কোনোভাবে। আমি বললাম যে আমি এখান থেকে যাই, দরকার এদিকে আর আসবো না, অন্য দিক থেকে অফিস করবো, তাও যেতে দিচ্ছে না। এত কিছুর মধ্যে বছরেও যদি আমাদেরকে বলে না তোমাদের কাজ করতে হবে, আসতে হবে অফিসে, তাহলে আমাদের যাইতে হবে। পূর্ব রাজাবাজারের পাশেই গ্রিন রোডের একটি অংশ লকডাউন করা হয়েছে। পরিসংখ্যানে আমরা দেখি নাই যে এই জাত রোগী বেশি বা টিভিতে ইয়েতে কোথাও দেখি নাই, কিন্তু হঠাৎ করে এখানেই ফার্স্ট লকডাউন দিল। বোধ আমরা এখানে যা আছে ১৪৭ গ্রিন, আর পূর্ব রাজাবাজার হলো ওই পাশ। এখন তো অনেক হয়ে গেছে পেশেন্ট, সেই হিসেবে একটু আগে হলে হয়তো ভালো হতো। আরো ৮ই মার্চ প্রথম বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর মিরপুর টোলারবাগে প্রথমে স্থানীয়ভাবে, পরে সাংসদের হস্তক্ষেপে লকডাউন করা হয় পুরো এলাকা, যার সুফল এখনো পাচ্ছে মিরপুরের টোলারবাগবাসী। কিন্তু যে মুহূর্তে প্রতিদিন ২৫০০-এরও বেশি নতুন করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, সেই মুহূর্তে পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজারের এই লকডাউন
কতটা সুফল বয়ে আনবে। তারা নিজেদেরকে নিজেদের মধ্যে আবদ্ধ করে রাখা, যখন এই কাজটা তখন জনগণ করা শুরু করবে, যখন বুঝবে নিজেদের সুরক্ষা তো নিজেদের কাছে, তখন কিন্তু সংক্রমণের হারটা অনেকটাই কমে আসবে এবং সংক্রমণের হারটা যখন এলাকা থেকে আলাদাভাবে কমবে তখন কিন্তু পুরো দেশের চিত্রটা দেখা যাবে সংক্রমণের হারটা আবার আস্তে আস্তে করে কমে আসছে। লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা পূরণে অনলাইনের মাধ্যমে যে কোনো জিনিস অর্ডার করা যাবে, তা সরবরাহ করা হবে এলাকার ভেতর থেকেই। এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবে সিটি কর্পোরেশন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানী পূর্ব রাজাবাজার থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, এখন পর্যন্ত আপনার কাছে কি আপডেট আছে জানাবেন? নতুন করে বলার কিছু না, আমি এর আগের সংবাদে আপনাকে জানিয়ে দিয়েছি। সেটি হচ্ছে যে আজকে পরীক্ষামূলক লকডাউনের প্রথম দিন ছিল, গতকাল রাত থেকে এটা করা হয়েছে। আজকে প্রথম দিন ছিল। প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে যেটি করেছেন সেটা হচ্ছে এলাকার ভিতরে সবাইকে আগে জানিয়ে দিয়েছেন যে এলাকাটি লকডাউন হবে। ইতিমধ্যেই সারা দেশবাসী জানে, এই এলাকার মানুষ নিশ্চয়ই সে বিষয়টি তারা জানেন লকডাউন। তবে আগামীকাল থেকে এই লকডাউনটি আর একটু কঠোরভাবে পালিত হবে, যেটি এই যে গেটে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা বলছেন যে আগামীকাল থেকে তাদের প্রতি যে নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস যারা, বিশেষ করে যারা হাসপাতালে ডিউটি করেন, ডাক্তার, নার্স অথবা ফার্মাসিস্ট যারা, তারা ভেতরে ঢুকতে পারবেন। আর যারা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও ভেতরে প্রবেশ বা বের হতে পারবেন, সেটিও স্বাস্থ্যবিধি মেনে। এখানে গেটেই তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজ করা বা তাদের শরীরে জীবাণুনাশক স্প্রে করা, সেগুলো করে তারা প্রবেশ করতে পারবেন। তবে আজকে পর্যন্ত যারা অফিস ছিল, এই এলাকায় যারা বসবাস করতেন, যাদের অফিস ছিল, তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তারা বাইরে যেতে পেরেছেন। কিন্তু আগামীকাল কিন্তু সেই সুযোগটি আর থাকছে না, শুধুমাত্র যারা জরুরি দায়িত্ব পালন করেন তাদের ছাড়া। তো একটু বলি, সেটি হচ্ছে যে আজকে যারা অফিস থেকে ফিরেছেন তাদের এইভাবে জিজ্ঞাসাবাদের শিকার হয়ে তাদেরকে ঢুকতে হয়েছে। আর একটি বিষয়, যারা ব্যাচেলর ছিলেন এই এলাকার মধ্যে, যারা ব্যাচেলর বা ছাত্র এই ধরনের যারা রয়েছেন, তাদেরকে অনেকেই দেখেছি যে তারা মোটামুটি তাদের ব্যাগ গুছিয়ে এখান থেকে তারা চলে গেছেন, অন্য কোনো এলাকা চলে গেছেন। তবে যেই এলাকা প্রবেশ করতে যাচ্ছেন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। রাজাবাজার এলাকার মোট গেট হচ্ছে 8টি, সেই 8টির মধ্যে 7টি গেট বন্ধ করে দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। সেই 7টি গেট বাইরে শুধুমাত্র এই যে গেটটি আমি দাঁড়িয়ে আছি সেই গেটটিতে প্রবেশ এবং বের হওয়ার সুযোগ থাকছে। তো জিজ্ঞাসাবাদের পরে আগামীকাল সেটি আরো কঠোরভাবে পালন করা হবে, এমনটি জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই হলো মুনিয়া আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয়ই আগামীকালও এখানকার আপডেট আমরা জানতে পারবেন আমাদের কোনো সহকর্মীর মাধ্যমে। ধন্যবাদ ফেরদৌস আপনাকে। দর্শক, লকডাউনের পর রাজাবাজার এলাকার আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান এবং তিনি আমাদের জানিয়েছেন যে আগামীকাল থেকে রাজাবাজার এলাকার লকডাউন আরও কঠোরভাবে পালিত হবে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। আগামী 11 জুন সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপিত হবে। আগামী বাজেটে বিভিন্ন তথ্য ও এ সংক্রান্ত বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই থাকছে বিশেষ প্রতিবেদন। করোনা সংক্রমণের এই সময়ে কেউ যেন না খেয়ে না থাকে, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সংসদকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানের মতো দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে তার সরকারকে। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলে এসব কথা বলেন তিনি। করোনা সংক্রমণের এই সময়ে স্বাস্থ্য সুরক্ষার কঠোর আয়োজন নিয়েই বুধবার বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় এবারের বাজেট অধিবেশন। একাদশ সংসদের অষ্টম এই অধিবেশনে প্রতিদিন 80 থেকে 90 জনের বেশি সংসদ সদস্য অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। সংসদ সচিবালয়ের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বাইরে অন্যদের এবার সংসদে যেতে নিষেধ করা হয়েছে। চলতি সংসদের সদস্য ঢাকা 5 আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা সহ বিগত সপ্তম অধিবেশন থেকে এ পর্যন্ত সাবেক মন্ত্রী, এমপি ও যত বিশিষ্টজন মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয় অধিবেশনে। পরে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এটাই দুঃখ লাগে যে আমরা এতজন হারালাম, কিন্তু তাদের পরিবারকে
একটু সান্ত্বনা দেওয়া বা তাদের কাছে যাওয়া, তাদেরকে কিছু বলা, সেই সুযোগটাই নাই। মানে এমন একটা এই করোনা ভাইরাস এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছে যে মানুষের থেকে মানুষকে একটা দূরত্বে নিয়ে এসেছে, এটা ঠিক। আবার সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়াতে অবশ্য পরিবারের সাথে পরিবারে থাকার একটা সুযোগও হয়েছে। জানি না, সব জিনিসেরই ভালো মন্দ দিক থাকে, সেটাই আমরা দেখি। প্রকৃতি যেন মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বললেন, এই অবস্থায় প্রশাসন, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক সহ দেশের মানুষ যেভাবে একে অন্যের পাশে দাঁড়িয়েছে তা দেখে তিনি লড়াই করার সাহস পান। এই অগোচরে থেকে যাওয়া যে বিশাল একটা জনগোষ্ঠী, তাদের কষ্ট, তাদের দুঃখটাও যাতে একটু লাঘব করা যায় সেটুকু আমি চেষ্টা করে যাচ্ছি, যে তাদের কাছে কিছু পৌঁছে দেওয়া, তাদের সহযোগিতা করা। এবং সেভাবে আমাদের প্রচেষ্টা, প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে আলাদাভাবে ফান্ড দিয়ে রেখেছি, যে সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। প্রত্যেকের যেখানে খবর পাবে তাদেরকে যেন সহযোগিতা করা যায়। এভাবে শুধু নিয়ম মাফিক না, এর বাইরেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে আতঙ্কিত নয়, বরং সাহস নিয়ে সবাই মিলেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা একদিকে যেমন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমার দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। কাজে আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলে দিতেই এসেছি। কাজে এখানে ভয় পাওয়ার তো কিছু নেই। বৃহস্পতিবার বিকেল ৩টায় ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। দেশের ৪৯তম এই বাজেটের সম্ভাব্য আকার ৫,৬৮,০০০ কোটি টাকা। বিশাল এই বাজেটে সবচেয়ে বেশি ৩১% বরাদ্দ ধরা হয়েছে জনপ্রশাসনে। খাত হিসেবে এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পেতে পারে পরিবহন, ৬৪,৫৮৭ কোটি টাকা। আর হালের সবচেয়ে আলোচিত ইস্যু হলেও স্বাস্থ্য খাতে সম্ভাব্য বরাদ্দ ২৯,২৪৬ কোটি টাকা। ২৪ লক্ষ মানুষ, তাদেরকে আমরা রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। ছোট শিশু। করোনা মহামারীর কারণে এবার বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়েই সবার কৌতূহল। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ হিসেবে এই প্রথম পঞ্চম অবস্থানে উঠে আসছে স্বাস্থ্য খাত। তবে বরাদ্দ বেড়েছে মাত্র ২,০০০ কোটি টাকা। অথচ চলতি বাজেটের চাইতে আগামী অর্থ বছরের জন্য প্রায় ৪০,০০০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবার বাজেট নিয়ে সাধারণের হিসেব সোজা। ১৭ কোটি মানুষের দেশের স্বাস্থ্য খাতের জন্য কি বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী? সাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ, চিকিৎসকদের গুণগত মানে উন্নয়নে কি আসছে, গবেষণায় জোর দিতে কতটা ব্যয় বাড়াবে সরকার, কিংবা কত নতুন আইসিইউ প্রস্তুত করা হবে। করোনা এবার দেশের স্বাস্থ্য খাতের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এই বাস্তবতায় গত অর্থ বছরের চাইতে ২,১১৮ কোটি টাকার বেশি বরাদ্দ পেতে যাচ্ছে স্বাস্থ্য খাত। এই খাতের মোট বরাদ্দ জিডিপির ১% মতো। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে যে ২৭,৮৫০ কোটি টাকা বরাদ্দ হতে যাচ্ছে, তার ৫৩% ব্যয় হবে বেতন ভাতা, নিয়োগ, বিদ্যমান সুযোগের রক্ষণাবেক্ষণের মতো পরিচালন ব্যয়। দ্রুত পরিবর্তনশীল সূচক যেমন সঙ্গ নিরোধ ও বিচ্ছিন্নকর ইউনিট কৌশলগতভাবে তৈরি করবে হয়তো এবছর। এতে কোভিড-১৯ সহ ভবিষ্যতে আসা নতুন স্বাস্থ্য হুমকি দ্রুত নির্ণয় ও ব্যবস্থা গ্রহণে আমরা সক্ষম হব। নতুন নতুন হাসপাতাল, আইসিইউ, ভেন্টিলেটরের মতো সেবা বাড়াতে উন্নয়নে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩,০৩৩ কোটি টাকা। তবে এই বরাদ্দের সঠিক ব্যবহার নিয়ে শঙ্কা আছে অনেকের। হিউম্যান রিসোর্স ডেভেলপ করা, এখানে আমাদের অবকাঠামো ডেভেলপ করা, আমাদের প্রতিষেধক যেগুলো আমরা কর্মকাণ্ড সেগুলোকে ধারাবাহিকভাবে শক্তিশালী করা। নিয়োগ দিলেই হবে না, তাদেরকে দক্ষ করতে হবে, সাহসী করতে হবে, তারা যেন মোকাবেলায় সক্ষম হয় এবং যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়েই যেন হসপিটালে যায়, সেই মনোবৃত্তি তাদের থাকতে হবে। ২০০৯-১০ অর্থ বছর থেকে ২০১৭-১৮ অর্থ বছর, এই ৯ বছরে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার খরচ করেছে মোট ৩৭,৩৭৭ কোটি টাকা। আর স্বাধীনতার পর থেকে দেশে আইসিইউ সংখ্যা ১১২। জনসংখ্যার হিসেবে দেশে প্রতি ১ লাখ মানুষের বিপরীতে একটিও আইসিইউ বেড নেই। বিল্ডিং বানাই হসপিটালে, সেটা করলে হবে না। ডাক্তার, নার্সদের কোয়ালিটি, যারা পরীক্ষক মানে যারা এই প্যাথোলজিক্যাল টেস্টিং করে তাদের যোগ্যতা, এই জিনিসগুলোর দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে।
এই জায়গাতে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্বলতা। পরিসংখ্যান বলছে প্রতি বছর এ খাতের জন্য যে উন্নয়ন ব্যয় বরাদ্দ করে সরকার তা খরচ করতে পারে না মন্ত্রণালয়। সেই সাথে লাগামহীন দুর্নীতির গল্পে কদিন পরপরই বিব্রত করে মন্ত্রণালয়কে। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েও কোনো লাভ হবে না। সমন্বিত পরিকল্পনা ছাড়া স্বাস্থ্য খাতে বরাদ্দ স্বাস্থ্যসেবার মান বাড়াতে পারবে না বলে মত জানিয়েছেন এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। উদাহরণ হিসেবে তারা বলছেন, দেশে হাসপাতালের সংখ্যা বাড়লেও বাড়েনি নার্স টেকনোলজিস্টের সংখ্যা। ফলে দেশ শুধু সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে না, প্রশিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমে বৈদেশিক আয় থেকেও বঞ্চিত হচ্ছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিশ্বজুড়ে যখন উন্নত দেশগুলো করোনা ভাইরাসের দাপটে কুপোকাত, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী চাপে কোণঠাসা ছোট্ট দেশ কিউবা সৃষ্টি করেছে অনন্য নজির। দেশটি শুধু করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়নি, ইতালি, ব্রিটেনের মতো 19টি দেশে স্বাস্থ্যকর্মী পাঠিয়েও সহযোগিতা করছে। অনেকেই বলতে পারেন 1,12,00,000 মানুষের দেশে স্বাস্থ্যসেবা খাত উন্নত হতেই পারে, কিন্তু বৈশ্বিক আর্থসামাজিক খাতের প্রেক্ষাপটে কিউবার এ সাফল্য নিঃসন্দেহে বিস্ময়কর। সে তুলনায় 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে গত 3 মাসে করোনা বিপর্যয় স্বাস্থ্যসেবা খাতের নাজুক অবস্থা আরও প্রকটভাবে প্রকাশ করেছে। করোনা মোকাবেলায় দ্রুত সময়ে 2 দফায় স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নার্স সংকট দেশে প্রায় সব হাসপাতালেই, তবে সবচেয়ে বেশি ফাঁকা রয়েছে মেডিকেল টেকনোলজিস্টের পদ। গত 11 বছর ধরে টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ রয়েছে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী যেখানে প্রতি চিকিৎসকের বিপরীতে 5 জন করে মেডিকেল টেকনোলজিস্ট থাকা উচিত, সেখানে বাংলাদেশে এই হার প্রতি 4 জনে 1 জন, আর প্রতি 10,000 মানুষের বিপরীতে 1 জনও না। বর্তমানে এখনো ঘাটতি আছে, যদিও সরকারের মধ্যে চিকিৎসক নিয়োগ দিয়েছেন 2,000 এবং নার্স নিয়োগ দিয়েছেন 5,000-এর উপরে এবং টেকনোলজিস্টের নিয়োগ প্রক্রিয়াধীন আছে। বাংলাদেশের বর্তমান করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থাপনার যে চিত্রটা ফুটে আসছে, এর ফেব্রিক্সটা এত জায়গায় ছিটা ফুটা যে এটা রিপেয়ারেবল না। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষিত দক্ষ নার্স ও টেকনোলজিস্ট হতে পারে দেশের অন্যতম দক্ষ শ্রমশক্তি, যারা শুধু দেশের রেমিটেন্স আয়ের বড় উৎস হবে না, সেই সঙ্গে দক্ষ জনগোষ্ঠীর যোগানদাতা দেশ হিসেবে বহির্বিশ্বে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। বর্তমানে আমাদের দেশের থেকে যেভাবে আনস্কিলড যারা যাচ্ছেন, তাদের সাথে এদের যে পার্থক্য, যে ওয়েজ আর্নিংয়ের বা বৈদেশিক মুদ্রা যে আর্নিং আমাদের জনবলের অনেক গুণ বেড়ে যাবে এবং তাতে আমাদের যে অর্থনীতির উপরে একটি আপনার ভালো প্রভাব ফেলতে সক্ষম হবে। আমাদের দেশে যেখানে ডাক্তার বেশি, নার্স কম, টেকনিশিয়ান তো আরও কম, সুতরাং এটা তো রেশিওতেও আমরা সমস্যা আছে। সুতরাং এইটাকে কিন্তু একটা ক্রাশ প্রোগ্রামে নিয়ে এই কাজগুলো করা যায়। সার্টিফিকেটধারী হয়ে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। যাচ্ছে অন্য প্রসঙ্গে। জাজিরা থেকে মাওয়া পদ্মার বুকে জোড়া লেগেছে সেতুর 29টি স্প্যান। আজ 31 নম্বর স্প্যান বসানোর এক মধ্য দিয়ে 6.25 কিলোমিটার দীর্ঘ সেতুর 4.5 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান। আব্দুল সালামের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। একদিকে মুন্সিগঞ্জ, অন্য পাড়ে শরীয়তপুর, দুপাড়ের মাঝে নৌযান চলাচলের চ্যানেলে বসানো হয় স্প্যানটি। ফলে প্রায় 7 ঘন্টা বন্ধ রাখতে হয় সব ধরনের নৌযান চলাচল। পদ্মার পারাপারে একে একে ফেরি, লঞ্চ সহ নৌযান একসময় হারিয়ে যাবে, এ যেন তারই মহড়া। এর আগে মাওয়ার কমরভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন দিয়ে আসে স্প্যানটি। তবে কোথাও কোথাও নাব্যতা সংকট, আবার কোথাও তীব্র স্রোতের কারণে সময় কিছুটা বেশি লেগে যায়। বেলা 3:45টার সময় 25 এবং 26 নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। জাজিরা অংশে বাকি সব স্প্যান আগেই বসানো হয়েছিল। আগামী নভেম্বরের মধ্যে মাওয়া অংশে বাকি 10টি স্প্যানও বসানো সম্ভব হবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ। আগামী বছর এটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, জাজিরা, শরীয়তপুর। নিউজ আট 8 সময় হলো 22টি বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে: নড়াইলে চাচা ভাতিজা সহ নিহত 3, কিশোর
কিশোরকে অমানবিক নির্যাতনের দায়ে লালমনিরহাটে ব্যবসায়ী গ্রেফতার। করোনায় মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, নতুন আক্রান্ত 3190। পরীক্ষামূলক লকডাউনে পূর্ব রাজাবাজার, বিপাকে বাসিন্দারা। সরকারের লক্ষ্য কেউ যেন অনাহারে না থাকে, বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী। এবং 31তম স্প্যানে দৃশ্যমান পদ্মা সেতুর 4.5 কিলোমিটার। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ @8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছি পুরো খবরে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় চাচা ভাতিজা সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সদস্য বিপ্লব ও সাবেক ইউপি মেম্বার মিরাজ মোল্লার মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মুক্তার মোল্লা ও তার ভাতিজা আমিনুর রহমান হাবিব এবং রফিকুল নামে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। লালমনিরহাটে তেল চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতন করায় আশরাফ আলী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোর মমিনুল ইসলামকে নির্যাতনের ভিডিও গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই আশরাফকে আটক করা হয়। স্থানীয়রা জানান, গতকাল 1 জেরিক্যান চুরির অভিযোগে ব্যবসায়ী আশরাফ আলী সহ আরও 2-3 জন মমিনুলকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরে। আত্মরক্ষায় মমিনুল অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি। এ ঘটনায় আজ দুপুরে কিশোর মমিনুল নিজেই বাদী হয়ে আশরাফ আলী সহ আরও 4-5 জনকে আসামি করে মামলা করেছে। এবারে বাজেটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে গুরুত্ব দিয়ে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ের অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাজেট ও প্রাসঙ্গিক কথা নিয়ে মতবিনিময়ে এসব বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়েছে। 2020-2021 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ চাওয়া হয়েছে 24,803.93 কোটি টাকা। ইসি এ অর্থায়ন 1,837.96 কোটি ও নিজস্ব অর্থায়ন 955.84 কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ বিভাগে 93টি প্রকল্পের জন্য 27,597.73 কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে 24টি প্রকল্পের জন্য 3,138.65 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। জ্বালানিতে যে অর্থ তার অধিকাংশ হলো সুষ্ঠু নির্বিচ্ছিন্ন সঞ্চালন এবং গ্যাস উত্তোলন, নিজস্ব গ্যাস উত্তোলনের পিছনে খরচ করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইবারকার বাজেট মূলত যে প্রস্তাবনা তা সম্পূর্ণই আমরা রাখছি হলো আমাদের কত নিরবিচ্ছিন্ন এবং এফোর্ডেবল আমরা এনার্জি দিতে পারি বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে, সেই বিষয়টাই গুরুত্ব দিয়ে আমরা এবারকার বাজেট প্রস্তাবনা আমরা প্রস্তুত করেছি। বাজেটে কৃষি খাতে সবচেয়ে আলোচিত ভর্তুকি। গত 7টি বাজেটে ভর্তুকির পরিমাণ স্থির রাখা হয়েছে 9,000 কোটি টাকায়, যা মোট বাজেটের মোট 1.7%। আসছে বাজেটে কি থাকছে জানাচ্ছেন ফেরদৌস রহমান। করোনায় কৃষকদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে 5% সুদে 5,000 কোটি টাকার একটি প্রণোদনা তহবিল তৈরি করে সরকার। কৃষকদেরকে এবার প্রণোদনা এবং উদ্দীপনা দেবার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কৃষক উদ্দীপনা ফান্ড নামে আমি 2,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করছি। আমি এই সঙ্গে আরও এবার দেখতে চাইব যে বহুদিন ধরে আমরা বলে আসছি সরকারকে সহায়তা করবার জন্যে একটি
শক্তিশালী কৃষি কমিশন গঠন করার প্রস্তাব এই বাজেটে থাকতে হবে। আসছে বাজেটে এই প্রণোদনার বাইরেও কৃষকদের জন্য বাড়তি ভর্তুকি দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, যা সরাসরি পৌঁছাতে হবে কৃষকদের হাতে। আমাদের যে ভর্তুকি দেয়া হয় এটা যদি নগদ আর্থিক সহায়তা হিসেবে কৃষকদের কাছে পৌঁছে দেয়া হয় তাহলে কৃষক অনেক বেশি উপকৃত হবে। কৃষি যান্ত্রিকীকরণের উপর বিশেষ ভর্তুকি দিয়ে সরকার ইতোমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে। কৃষি ক্রমান্বয়ে আমাদের যান্ত্রিকীকরণে যেতেই হবে আধুনিক কৃষির জন্য, বাণিজ্যিক কৃষির জন্য। তো এই ক্ষেত্রে সরকার তো যথেষ্ট সমর্থন দিয়েছে, 200 কোটি টাকা দিয়েছে এর জন্য যান্ত্রিকায়নে, যাতে সস্তায় পেতে পারে যারা ক্রয় করে, বিশেষ করে কর্তন যন্ত্র, রোপণ যন্ত্র, নিড়ানি ইত্যাদি ইত্যাদি। যারা যন্ত্র কিনছে তাদের সবাইকেই ভর্তুকি মূল্যে কেনার সুযোগ দিতে হবে। বিশেষ করে ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলো ক্রয়ের ক্ষেত্রে আমাদেরকে ভর্তুকি সম্প্রসারণ করতে হবে। কৃষি অর্থনীতিবিদদের মতে বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, তাতে সরকারের যে ব্যয় সাশ্রয় হবে তার পুরোটাই কৃষি বাবদ খরচ করা উচিত। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে চালু হলো লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের কার্যক্রম। সকাল থেকে এই বন্দরে আমদানি রপ্তানি চালু হলে প্রাণচাঞ্চল্য ফিরে পায় বুড়িমারি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর। সোমবার দিনব্যাপী চেকপোস্ট এলাকার শূন্য রেখায় এক বৈঠক শেষে বন্দর চালু রাখার সিদ্ধান্ত নেন উভয় দেশের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিরা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারত ও বাংলাদেশ যৌথ সিদ্ধান্তে এই স্থলবন্দরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রবল বৃষ্টি আর যমুনার পানি বেড়ে যাওয়ায় চলন বিলের ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের চাষিরা। অতিরিক্ত খরচে মরিয়া হয়ে ডুবো ধান কাটছেন তারা। সিরাজগঞ্জের সদর, শাহজাদপুর, গাজীপুর, উল্লাপাড়া, তারাস, বেলকুচি সহ চলন বিল অঞ্চলে এবার বোরোর ফলন হয়েছিল ভালো। তবে প্রবল বর্ষণে বিল এলাকার পাকা ধানের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটার শেষ মুহূর্তে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। চড়া দামে শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে ধান ঘরে তুলতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের অধিকাংশ বোরো ধান এরই মধ্যে কাটা শেষ হয়েছে। বাকি ধান কাটতে আরও 10 থেকে 15 দিন সময় লাগবে। এবার ধানের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ায় কৃষকের খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন কৃষি দপ্তর। লেমন স্পোর্টস নিউজ। এশিয়া কাপের আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। যদিও গত 8 জুনের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এশিয়া কাপ শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভা শেষে এসিসি জানায় এশিয়া কাপ শুরুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করা হচ্ছে পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ভেন্যুর বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি সভায়। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা দাবি করেছেন এশিয়া কাপ আয়োজনের জন্য এসিসি ইতিবাচক সাড়া দিয়েছে। শ্রীলঙ্কার একটি গণমাধ্যমকে তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছে। এবারে এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানে। শেষ করব নিউজ@8, তবে তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো। করোনায় মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, নতুন আক্রান্ত 3190।
পরীক্ষামূলক লকডাউনে পূর্ব রাজাবাজার, বিপাকে বাসিন্দারা। সরকারের লক্ষ্য কেউ যেন অনাহারে না থাকে, বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী। 31তম স্প্যানে দৃশ্যমান পদ্মা সেতুর 4.5 কিলোমিটার। নড়াইলের সংঘর্ষে চাচা ভাতিজা সহ নিহত 3, আহত 15। কিশোরকে অমানবিক নির্যাতনের দায়ে লালমনিরহাটে ব্যবসায়ী গ্রেফতার। যুক্তরাজ্যে প্রাণীদেহে করোনা ভ্যাকসিনের সফল পরীক্ষা। এবং এশিয়া কাপ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা। এই ছিল নিউজ 88, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।